দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলে এবার গাড়ি হামলা, পূর্ব পরিকল্পিত দাবি পুলিশের। 7 অক্টোবর হামাসে হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করে প্রতিবেদন ইসরায়েলে। ইসরায়েলে সামরিক শক্তি প্রয়োগের হুমকির কড়া সমালোচনা ইরানের। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দী। যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, পাল্টা জবাব ইরানের। স্বামীর সঙ্গে ঝগড়া, ভারতের 3 সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করলেন মা। ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ট্রুডোর। এবং শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ইসরায়েলে এবার গাড়ি হামলা, পূর্ব পরিকল্পিত দাবি পুলিশের। ইসরায়েল উত্তরাঞ্চলে এক বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি গাড়ি হামলায় আহত হয়েছেন 14 জন। হামলাকারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, ইসরায়েলের কারকুট জংশনে একটি বাস স্ট্যান্ডে অপেক্ষারত সাধারণ মানুষের উপর ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে ছুটে যায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী ঘটনাস্থলে মারা যান। পুলিশ একে পূর্ব পরিকল্পিত হামলা বলে দাবি করছে। এদিকে ইসরায়েল হামাসের মধ্যে গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হয়েছে মিশরের রাজধানী কায়রোতে। ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়ানোর পক্ষে, যেখানে প্রতি সপ্তাহে 3 জন ইসরায়েলি বন্দী মুক্তির শর্তে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে এই বিষয়ে হামাস এখনো কিছু জানায়নি। আলোচনা সফল হলে সংঘাতপূর্ণ অঞ্চলে সাময়িক শান্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে 7 অক্টোবরে হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়েছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। সামরিক বাহিনীর এক অভ্যন্তরীণ তদন্তের পর তিনি এই দায় স্বীকার করেন। এর আগে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করে প্রতিবেদন ইসরায়েলের। গত 7 অক্টোবর 2023 সালে হামাসের হামলা ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যর্থতার কারণগুলোর প্রথম আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়েছে, যা গাজা যুদ্ধের সূত্রপাত করেছিল। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF বেসামরিক নাগরিকদের সুরক্ষা করতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত 7 অক্টোবরে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে এ হামলা প্রতিরোধে সেনাবাহিনীর সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে একজন সামরিক কর্মকর্তা রিপোর্টের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন। একই ব্রিফিংয়ে একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন যে, সামরিক বাহিনী স্বীকার করে তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল এবং আক্রমণের আগে হামাসের সামরিক ক্ষমতা সম্পর্কে তাদের ভুল ধারণা ছিল। 19 পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়, হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর প্রায় 5000 বন্দুকধারী হামলায় প্রায় 1200 জনের প্রাণহানি হয়। এছাড়া 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, সামরিক বাহিনী গাজাকে একটি গৌণ নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করেছিল। তারা ইরান এবং হিজবুল্লাহকে অগ্রাধিকার দিয়েছিল। এছাড়া যুদ্ধের আগের মাসগুলোতে সামরিক গোয়েন্দা অধিদপ্তর একটি নতুন মূল্যায়ন তৈরি করতে শুরু করে, যা পরামর্শ দেয় হামাসের পরিকল্পনা কেবল একটি ভিশন নয়, বরং সেই পরিকল্পনা একটি সুনির্দিষ্ট কাঠামো ছিল। তবে মূল্যায়ন সামরিক গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হয়নি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, শত্রুদের সংস্কৃতি, ধর্ম, ভাষা এবং ইতিহাস সহ তাদের ভিন্ন বিশ্ব দৃষ্টিভঙ্গির সাথে ভালোভাবে পরিচিত ছিল না। এছাড়া সময়ের সাথে সাথে হামাসের বিষয়ে গোয়েন্দা মূল্যায়ন এবং বাস্তবতার মধ্যে একটি উল্লেখযোগ্য এবং ক্রমাগত ব্যবধান তৈরি হয়েছিল বলেও জানানো হয়। ইসরায়েলে সামরিক শক্তি প্রয়োগের হুমকির কড়া সমালোচনা ইরানের। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েলের হুমকিকে জঘন্য বলে নিন্দা জানিয়েছে তেহরান। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে মিলিটারি অপারেশন প্রয়োজন হতে পারে বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক বার্তা দেন। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। মিডিয়া কোম্পানি পলিটিকোর সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, ইরান 2টি বোমা তৈরির জন্য এরই মধ্যে যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। বুধবার প্রকাশিত নিবন্ধে তিনি আরো বলেন, আমি মনে করি ইরানের পারমাণবিক কর্মসূচি অস্ত্রে রূপান্তরিত
কার্যত করার আগে তা বন্ধ করার জন্য একটি নির্ভরযোগ্য মিলিটারি অপশন প্রয়োজন হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসরায়েলের মন্তব্যকে অত্যন্ত ঘৃণ্য এবং অযৌক্তিক বলে বর্ণনা করেছেন। তিনি এক্সের একটি পোস্টে বলেন, ইসরায়েলি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা ইরানকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে চলেছেন। অন্যদিকে পশ্চিমারা নেতারা ইরানকে তার প্রতিরক্ষা সক্ষমতার জন্য দোষারোপ করে চলেছেন। বাকাই আরো বলেন যে ইসরায়েলের দখলদার আচরণের জন্য আমাদের প্রতিরতা এবং প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোটাই দায়িত্বশীল এবং অপরিহার্য। ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ট্রুডোর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো কিন্তু যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার 28 ফেব্রুয়ারি ট্রুডো এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করে বলেছেন, কানাডা অবিলম্বে এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রুডোর এই বিবৃতি এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহে সমালোচনা করে আসছেন। তিনি বলেছেন, এইসব মাদক কানাডা এবং মেক্সিকো উভয় দেশ থেকে এসেছে। ট্রুডো তার বিস্তারিত বিবৃতিতে বলেছেন, আমরা প্রয়োজনীয় কাজ চালিয়ে যাব, শুল্কগুলো এড়াতে প্রয়োজনীয় সবকিছু করব। তবে আগামী মঙ্গলবার কানাডার উপর অযৌক্তিক শুল্ক আনা হলে কানাডিয়ানরাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া দেবে। ট্রাম্প এর আগে জানিয়েছেন আগামী 4 মার্চ থেকে উভয় দেশের উপর শুল্ক আরোপ করবেন। এর প্রতিক্রিয়ায় ট্রুডো বলেছেন, শুল্কের বিষয়ে আমাদের সরকার এবং প্রকৃতপক্ষে সমস্ত টিম কানাডা প্রিমিয়ার, ব্যবসায়ী নেতা, সম্প্রদায়ের নেতার একটি বিষয়ে মনোনিবেশ করেছেন যে মঙ্গলবার এবং পরবর্তী সপ্তাহগুলোতে কানাডার উপর কোনো শুল্ক আরোপ করা হয় না। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের চলমান ফেন্টানিল সংকটকে কেন্দ্র করে প্রেসিডেন্ট আগামী সপ্তাহে শুল্কের কথা উল্লেখ করেছেন। তবে আমরা কানাডাতে একই সংকটের মুখোমুখি হচ্ছে। ট্রাম্প বলেছেন, মেক্সিকো কানাডা থেকে আমাদের দেশে মাদকদ্রব্য এখনো অনেক উচ্চ এবং অগ্রহণযোগ্য মাত্রায় প্রবেশ করেছে। এই ওষুধগুলোর একটি বড় অংশ ফেন্টানিল আকারে, যেটি চীন তৈরি করে এবং সরবরাহ করা হয়। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছিলেন, গত বছরই বিপজ্জনক ও অত্যন্ত আসক্তিমূলক বিষয়ের প্রতি বিতরণের কারণে 1 লাখের বেশি মানুষ মারা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, পাল্টা জবাব ইরানের। ইরানকে দমাতে তেল রপ্তানির পর এবার নতুন করে দেশটির ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত চীন, হংকং এর প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞার পর নিজেদের ভূমি, আকাশ ও নৌপথে নতুন সমরাস্ত্র রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানকে চাপে রাখতে দেশটির বিভিন্ন খাতের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি তেহরানের তেল রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট 30টির বেশি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞার পর এবার ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত চীন, হংকং এর 6টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিল মার্কিন অর্থ মন্ত্রণালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেজেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানগুলো ইরানের 2টি কোম্পানির হয়ে ড্রোনের মূল উপাদান ক্রয় ও সরবরাহের কাজে জড়িত ছিল। এই 2টি কোম্পানি ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে পরিচিত। এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ বাড়ানোর নীতি অব্যাহত রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞার পর নিজেদের ভূমি, আকাশ ও নৌপথে নতুন সমরাস্ত্র, যুদ্ধবিমান ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস নতুন করে সামরিক সরঞ্জাম পেয়েছে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক আর ট্রান্সপোর্টার, সাজোয়ার জন্য উন্নত প্রযুক্তির ড্রোন। এছাড়া ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেন, তাদের বিমান প্রতিরক্ষা আমরা ব্যাপকভাবে বেড়েছে। দেশটির বন্দর আব্বাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন দেশীয় যুদ্ধজাহাজের উদ্বোধন করা হয়। এই রণতরীটি 300 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং 32 নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। যুক্তরাষ্ট্র একের পর এক চাপের মধ্যে উন্নয়নগুলো ইরানের সামরিক শক্তির ক্রমবর্ধমান ক্ষমতা ও স্বনির্ভরতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। স্বামীর সঙ্গে ঝগড়া, ভারতের 3 সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করলেন মা। স্বামীর সঙ্গে ঝগড়া, সেই রাগ ঝাড়লেন সন্তানদের উপর। এক এক করে 3 সন্তানকে কুয়ায় ফেলে দিলেন মা। ভারতের বিহারে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিহারের সমস্তিপুর জেলার ওই নারীকে 3 সন্তানকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। নিহত শিশুদের একজনের বয়স 2 বছর আর দুজনের যথাক্রমে 4 ও 6 বছর। পুলিশ জানিয়েছে, স্বামী চন্দন মহাত্মার সঙ্গে ঝগড়ার জের ধরে সন্তানদের মারধর করেন তার স্ত্রী সীমা দেবী। এরপর একটা সময় তাদের কুয়ায় ফেলে দেন। বাচ্চাকে মারার পর স্বামীকে সীমা দেবী বলেন যে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পুলিশে অভিযোগও দায়ের করেন। এরপর পুলিশের তল্লাশি শুরু করে। একটা সময় বাড়ির কাছে এক কুয়ায় সন্তানদের মরদেহ পায় পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুদের হত্যার কথা স্বীকার করেন সীমা। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দী।
গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধ বিনিময় চুক্তির আওতায় বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজবন্দী। দীর্ঘ 44 বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান নাইল বারখৌতি নামের এই রাজবন্দী। দীর্ঘ সময় ধরে কারাগারে থাকার ফলে তিনি ফিলিস্তিনি বন্দী আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। বারখৌতি 1957 সালের 23 অক্টোবর অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার উপরে কোবার শহরে জন্মগ্রহণ করেন। তাকে 1978 সালে প্রথম গ্রেপ্তার করা হয় এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলায় জড়িত থাকার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সদস্য হিসেবে বারগৌতিকে 2011 সালে বন্দী ইসরায়েলি সেনা গিলাত শালিতের বিনিময়ে মুক্তি দেওয়া হয়, তবে তার মুক্তি ক্ষণস্থায়ী ছিল। এরপর 2014 সালের 18 জুন ইসরায়েল তাকে পুনরায় গ্রেপ্তার করে এবং 30 মাসে কারাদণ্ড দেয়। তার সাজা শেষ হওয়ার পর ইসরায়েল তার মূল যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে 18 বছর কারাদণ্ডে পুনর্বহাল করে। এটিকে গোপন ফাইল উল্লেখ করে এই চুক্তিতে মুক্তিপ্রাপ্ত আরো কয়েক ডজন বন্দীর উপরে সাজা আরোপ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। বারগৌতি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবন্দী হিসেবে স্থান করে নিয়েছে। 2021 সালে বারগৌতি তার ভাই বা আবু আসেফ নামে অধিক পরিচিতকে হারান। ইসরায়েল কর্তৃপক্ষ তাকে শেষকৃত্যে যোগদানের অনুমতি দেয়নি, যেমনটা তার বাবা মায়ের মৃত্যুর সময় করেছিল তারা। বন্দী বিষয়ক কমিশনের মতে বারগৌতি বা আবু আসেফ নামে পরিচিতকে হারান ইসরায়েল কর্তৃপক্ষ তাকে তার শেষকৃত্যে যোগদানের অনুমতি দেয়নি। বন্দী বিষয়ক কমিশনের মতে বারগৌতি তার সাজা চলাকালীন পদ্ধতিগত নির্যাতন, নির্জন কারাবাস, নির্যাতন ও দুর্ব্যবহার সহ্য করেছিলেন। গাজা যুদ্ধবিরতি বন্দী বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের আওতায় এখন পর্যন্ত শত শত ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 25 জন ইসরায়েলি জিম্মি ও 8টি মরদেহ ইসরায়েলকে হস্তান্তর করা হয়েছে। ফিলিস্তিনি এবং ইসরায়েলি মানবাধিকার প্রতিবেদন অনুসারে অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছে 10,000-এরও বেশি ফিলিস্তিনি। শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ফের ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শত্রুপক্ষকে পাল্টা আক্রমণের সক্ষমতার বার্তা দিতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানিয়েছে, শুক্রবার 28শে ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার পিৎসাগরে ক্ষেপণাস্ত্র মহড়ার সভাপতিত্ব করেছেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে। কেসিএনএ বলেছে, যারা উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশকে গুরুতরভাবে লঙ্ঘন করছে, সংঘর্ষীয় পরিবেশকে উৎসাহিত ও বৃদ্ধি করছে এবং বিভিন্ন পারমাণবিক অভিযানের প্রস্তুতি দেখতে পিয়ংইয়ং শত্রুদের সতর্ক করার জন্য এই মহড়া চালিয়েছে। কেসিএনএ আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র 130 মিনিট উড়ার পর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এসব ক্ষেপণাস্ত্র মহড়ার প্রশংসা করেছেন কিম জং উন। কিম বলেছেন, এটি উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধের একটি দায়িত্বশীল অনুশীলন। এর লক্ষ্য হল পারমাণবিক প্রতিরোধের উপাদানগুলোর নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা ক্রমাগত পরীক্ষা করা এবং তাদের শক্তি প্রদর্শন করা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ নিয়ে উত্তর কোরিয়া এ ধরনের 4টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।